रा नो रा रे रे ना। আসসালামু আলাইকুম। আপনাদের আরও একটি নতুন মোটরবাইক ট্রাভেল বিডি পেজের নতুন ব্লগে আপনাদের স্বাগতম। এখন বাজে 3:30। আমরা বান্দরবন শহর থেকে বাড়াইয়ে পড়লাম। আজকে আমাদের উদ্দেশ্য বান্দরবন জেলার লামা উপজেলার সুখিয়া ভ্যালি। আপনাদেরকে আস্তে আস্তে সবই জানাবো, সুখিয়া ভ্যালির উচ্চতা, থাকা খাওয়া খরচ এবং আমরা কোন রুটে গেলাম সেটাও দেখাবো। তো বান্দরবন শহর থেকে এই রোডটা অনেক উঁচু। বায়ে আমার একটি বৌদ্ধ মন্দির আছে, সোজা উপরে রাস্তা উঠে গেছে। আর রাস্তাটা অসাধারণ ছিল। আসলে পাহাড়ি পথ কিন্তু অসাধারণ অসাধারণ। বান্দরবন শহর থেকে আমরা কেরানীর হাটের দিকে যাচ্ছি। সেখান থেকে আমরা কক্সবাজারের দিকে যাব এবং লোহাগড়া অথবা চকরিয়া দিয়ে আমরা লামা উপজেলায় ঢুকবো। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আপনারা থানচি হয়ে গেলেন না কেন? আসলে রুটটা থানচি, আলীকদম, লামা আমাদের জন্য যথার্থ ছিল না, বা কোনো কেউ ভালোভাবে পরামর্শও মানে আমাদের সেদিক দিয়ে মোটরসাইকেল যেতে উৎসাহিত করেনি। পাহাড়ি পথ অসাধারণ। আসলে বান্দরবনকে পাহাড়ি কন্যা বলা হয়। এখানে পাহাড়গুলো এত সুন্দর দেখতে, সেই কথাটা পরে বলি। কিন্তু আমার ডান সাইডে যে গভীর খাদ দেখতে পাচ্ছেন, এটা সবই মেঘলা পর্যটন কেন্দ্রের অন্তর্ভুক্ত। আমরা মেঘলা পর্যটন কেন্দ্রের ঠিক কাছাকাছি। মেঘলা পর্যটন কেন্দ্রে আজকে হয়তো যাব না, এর আগে আমি 2বার এখানে এসেছি। মেঘলা পর্যটন কেন্দ্রটা অসাধারণ সুন্দর। ভিতরে 2টা ঝুলন্ত সেতু, 2টা মিনি চিড়িয়াখানা, রোপওয়ে, মানে অসাধারণ। আসলে পাহাড়গুলো একটু ঘিরেই পার্ক ঘোষণা করলে কিন্তু পার্ক হয়ে যায়। জানি যে প্রত্যেকটা 2টা পাহাড়ের মাঝখানে একটা ঝিরি থাকে। আর পাহাড়ি পথগুলো কিন্তু অসাধারণ, কিন্তু পাহাড়ি পথগুলোর একটু আঁকাবাঁকা হয়। এই জন্য একটু সাবধানেই গাড়ি রাইড করতে হয়। আর আমার জীবনের প্রথম আমি এই পার্বত্য এলাকায় মোটরসাইকেল, এই যে আমার ডানে 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 যেটা দেখতেছেন, এটাই হলো মেঘলা পর্যটন কেন্দ্রের মেন গেট। এখনও 50 টাকাই প্রবেশ ফি। দেখলাম প্রচুর প্রচুর পর্যটক এখানে আসে। আপনারা যারা বাসে বান্দরবন ঘুরতে আসেন, তারা যে চাঁদের গাড়ি রিজার্ভ করেন নীলগিরি যাওয়ার জন্য, সেই নীলগিরির ভিতরেই থাকে যে মেঘলা নীলাচল ঘুরে বেড়াবেন। তো বান্দরবন থেকে কেরানীহাটের দূরত্ব 23, 21, 22, 23 এরম কিলোমিটার। তো রাস্তাটা কিন্তু অসাধারণ, রাস্তাটা কিন্তু অসাধারণ। যদিও অনওয়ে রোড, তো তারপরেও কিন্তু রোডটা অনেক প্রশস্ত, অনেক অনেক প্রশস্ত। তবে এই রাস্তার কিছু কিছু জায়গায় যেখানে জঙ্গল, সেখানে কিন্তু অনেক সাইনবোর্ড দেখা যায় যে হাতি চলাচলের রাস্তা বা বন্য পশু চলাচলের রাস্তা। আর বাজারগুলো তো মোটামুটি আমার মনে হয়েছে যেন বাঙালি অধ্যুষিত অঞ্চল। তাছাড়া এমন কিছু না। আর পাহাড়ি পথের যে বৈশিষ্ট্য, সেটা আঁকাবাঁকা বা উঁচু নিচু। এখন আমরা উঠতেছি, এই যে আমরা একটু উঠতেছি, আবার কিন্তু কিছুক্ষণ পরে যে নামবো। আর আমরা আজকে সুখিয়া ভ্যালি লামা যাব। এখনো সিদ্ধান্ত আমরা নিইনি যে আসলে কোন রুট দিয়ে আমরা সেখানে ঢুকবো। অলরেডি আমাদের সেখানে কথা বলা হয়েছে, আমাদের জন্য তাঁবু রিজার্ভ করা হয়েছে, রাতের খাবার, সকালের খাবার।
আসলে ওখানে সুখেহলিতে কীভাবে যাব বা ওখানে খরচ কেমন হবে বা ওখানকার যে অসাধারণ দৃশ্য এটা সবই দেখতে পাবেন বা আমি বলবো আস্তে আস্তে, আপনারা দেখতে থাকুন। আমরা মোটামুটি বান্দরবন থেকে 4টার দিকে, 3:30 4টার দিকে রওনা দিই, হয়তো রাত হতে পারে। তো আমরা প্রায় কেরানীহাটের কাছাকাছি। আমার ডানে যেটা দেখতেছেন এটা বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র দারুস সালাম, যত সম্ভব দারুস সালামি। আর অসাধারণ অসাধারণ জায়গাটা। তবে এই রোডে কিন্তু ওই যে স্পিড ব্রেকার পরিমাণে খুব কম, খুব কম, এবং রোডটা কিন্তু অসাধারণ। আমরা কেরানীরহাটে চলে আসলাম। ডান সাইডে যে রোডটা, ডান দিকে যে রোডটা যাচ্ছে সেটা কিন্তু কক্সবাজার, সরি ডানের দিকে যেটা সেটা হলো চট্টগ্রাম, আর বামের দিকে হলো কক্সবাজার। তো আমরা এখানে কিছুক্ষণ 5 মিনিটের বিরতি দিয়ে আমরা কিন্তু আবার রওনা দেব। তবে এই কক্সবাজার চট্টগ্রাম রোডটা কিন্তু খুব বিজি রোড, এখানে এত সাবধানে গাড়ি চালাতে হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তো এত বিজি রোড ছিল যে আমি আর ভিডিও করার সময় পাইনি। তারপরে লোহাগড়া এসে সিদ্ধান্ত হয় যে আমরা কি চকরিয়া দিয়ে ঢুকবো না এই লোহাগড়া দিয়ে ভিতর দিয়ে একটা অফ রুট মানে সিঙ্গেল রোড আছে, সেই সিঙ্গেল রোড দিয়ে আমরা কিন্তু সুখিয়াখালী যাব। তো মোটামুটি এক মানে সিদ্ধান্ত হয় বা গুগল ম্যাপটা দেখে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এই লোহাগড়া থেকে বাম সাইডেই মোটামুটি ঢুকবো। তো আমরা অলরেডি সে রাস্তায় ঢুকে পড়েছি, কিন্তু এই রোডে ঢুকতেই আমি হয়তো কিছুটা সমস্যার মুখোমুখি হয়েছি। কি মুখোমুখি সেগুলো সবই বলবো। আসলে রাত্রে আর বিশেষত পাহাড়ি পথ, রাতে পাহাড়ি পথ আমাদের মতো যারা নতুন বাইকার বা একবারে নতুন আসছে এলাকায়, যাদের এই রাস্তা সম্পর্কে একদম ধারণা নেই, তাদের কিন্তু এই রোডে আসাটা বেশ একটা জটিল। প্রথমত রোডটি হলো পাহাড়ি পথ, আর এই রোডে প্রচুর আপনি স্পিড ব্রেকার পাবেন, আর স্পিড ব্রেকারগুলো কিন্তু অসম্ভব রকমের খাড়া। অতএব এখানে কিন্তু সাবধান, যে আপনি হয়তো মনে করতেছেন আমি স্পিড ব্রেকারটাকে মানে কি করবো, মেরে দিয়ে যাব, না, এটা কিন্তু সম্ভব না। গাড়ি কিন্তু আপনি পড়ে যেতে পারেন। পাহাড়ি পথ, এই রাস্তার পরে যে মাটিগুলো থাকে সেই মাটিগুলো কিন্তু অত্যন্ত মানে কি বলবো পিচ্ছিল। মোটরসাইকেল কিন্তু এখানে আপনাকে করতে পারে, হয়তো ওই মাটির উপর যাওয়ার পরে আপনি যদি কোনো কারণে যদি একটু ব্রেকে পা দেন তাহলে কিন্তু আপনার মোটরসাইকেলটা শেষ। তো এই রোডের আরও কিছুটা সমস্যা আছে। এই রোডে কিছু বাঙালি অধ্যুষিত পাড়াও আছে, আবার কিছু উপজাতি অধ্যুষিত পাড়াও আছে। তো আমার মোটরসাইকেলে ফগ লাইটের আমি যে হলুদ আলো থেকে আবার সাদা আলো দিলাম। আমি ট্যুরে আসার আগেই কিন্তু আমি এই যে ফগ লাইটগুলো লাগাইছিলাম। আর আমি বিশেষ করে মানে যে কথাটা না বললেই না, যে বারোয়েরহাট থেকে খাগড়াছড়ি যে রোডটা রাত্রে, ওটা কিন্তু আমাদের রাত হয়ে গেছিলো। তো ওই রোডে ওই লাইটটা যে এত মানে উপকার হয়েছে আমার, আসলে আমার মনে হয় যে একই তো পাহাড়ি পথ, তারপরে ঘুটঘুটে অন্ধকার, আর দ্বিতীয়ত পাহাড়ি পথগুলোই একটু সন্ধ্যার পরে যেন কেমন ফাঁকা হয়ে যায়। আমরা যে পথে এখন আছি, লামা যাচ্ছি, দেখেন এটাও কিন্তু পাহাড়ি পথ। এই যে আমার ট্যুরমেটটা দেখেন নামতেছে, এখন কিন্তু পাহাড় থেকে নামতেছে, এবং নামার পথটাও কিন্তু আঁকা বাঁকা জিগজ্যাগ। পাহাড়ি পথ আপনি সোজা পাবেন না। এই যে অনেক ওই যে ওরা অনেক নিচুতে নামতেছে, হ্যাঁ, এই যে অনেক নিচুতে নামতেছে। তো এরকম ফগ লাইটের কারণে কিন্তু আমি অনেক সুবিধা পাইছি এখানে। আমি কিন্তু গাড়ি স্মুথলি কিন্তু মানে চালাতে পারছি। তবে এই রুটে এসে আমরা গিয়ে থামছিলাম। তো আমাদের পিছন থেকে একজন, আমাদের যিনি পিছনে ছিলেন ট্যুরমেট, সে বলল যে আমরা বোধহয় ভুল রোডে ঢুকছি, সবাইকে একটু উনি থামতে বললেন। তো আমরা থামার পরে ওই সামনে একজন ছিল, তাকে পিছনের জন্য একটু চিল্লাই কথা বললো যে আমাদের ওদের ভুল করছি। তো আশেপাশ থেকে অনেক লোক কিন্তু লাইট মারতেছিল, মাইটে আমার দিকে আসতেছিল। তা আমি বেশ ভয় পাইলাম।
তো আমার মনে হলো এরা বাঙালি না উপজাতি, তো আমি বললাম যে ভুল হোক আর ঠিক হোক চলেন আমরা টান দিই, তারপরে যা হয় হবে। তো আমরা টান দিলাম, টান দিয়ে একটা বাজারে যাই পৌঁছানোর পরে আমরা দেখলাম যে না, গুগল ম্যাপে আমাদের যে রোড, সেই রোড ঠিক আছে, সমস্যা নাই। আর পাহাড়ি পথের এই যে দেখেন মানে খুব এখন কিন্তু খুব একটা বেশি বাজে না, হয়তো খুব হলো 6টা 6:30 শীতের বেলা। তো মানে একদম নীরব, একদম নীরব, মানে মাঝে মধ্যে দু একটা বাইক বা দু একটা সিএনজি, তাছাড়া রাস্তা একদম ফুল ফাঁকা। মনে হচ্ছে যেন কোনো মানে বিপদ বিপদ এখানে আছে, সেই বিপদের কারণে মানুষ হয়তো সব মানে নাই এরকম। এই যে আমরা কত নিচে নামতেছি বুঝতে পারতেছেন, ওই যে আমাদের সামনে আমার টুরমেট মোটরসাইকেলরা অনেক নামতেছে, অনেক নামতেছে। আসলে অ্যাকশন ক্যামেরায় কিন্তু এগুলো বোঝা যায় না যে আসলে উঁচু নিচুটা, কিন্তু যারা চাইলেন এটাও কিন্তু নামতেছে, প্রচুর 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 নামতেছি, দেখেন প্রচুর নামতেছি। আবার যেরম নামবো সেরমই কিন্তু উঠবো, এই কথা খেয়াল রাখতে হয় পাহাড়ে, যে যত নামা তত ওঠা। তো আমার ছিল জিগজার সুজুকি এফআই এবিএস গাড়িটা বেশ ভালো পাহাড়ের জন্য। আমার মনে হয়েছে গাড়িটা অনেক কমফোর্টেবল, আমি এই গাড়িতে খুব মানে রাইড করে আরাম পাইছি। এবং গাড়ির পিক আপও কিন্তু পাহাড়ে ওঠার সময় কিন্তু খুব পিক আপ লাগে, এই গাড়ি কিন্তু আমাকে যথেষ্ট পিক আপ মানে হেল্প করছে, যে আমি কোনো আনইজি ফিল করি নাই। তো এই পাহাড়ি পথ আপনারা বুঝতে পারছেন কি না যে দুই ধারে বড় বড় গাছ কিন্তু, আর একদম নিরিবিলি রোড। যদিও আমরা এখন লামার ভিতরে ঢুকে পড়ছি, তো লামার এই অঞ্চলটা এটা ফাঁসিয়াখালী জঙ্গলের আন্ডারে কিছুটা। এই ফাঁসিয়াখালী জঙ্গলের ভিতরে এখনও সন্ত্রাসীদের কার্যকলাপ বা এখানে যে ওই যে উপজাতি সন্ত্রাসী বা যেটা আমরা বলি না কেন, সেটা কিন্তু এখনও এখানে আছে। তো এই কারণে রাস্তা ফাঁকা কিনা আমার ঠিক মাথায় মানে আসতেছে না। আর এই যে একটা সিএনজি দেখলাম অনেকক্ষণ অনেকক্ষণ পরে, এই সিএনজিটা দেখলাম। আর গাড়ি কিন্তু মোটামুটি সবাই টানতেছে ঠিকভাবেই। তারপর আমার যেন কেন মনে হচ্ছে আমার ট্যুরমেট বা আমার ভিতরে একটা মানে অস্বাভাবিক কাজ করতেছি। এত নিরিবিলি রোড, এত অল্প, মানে সন্ধ্যা তো বেশি না, 6:30, এখন রোডগুলো এত নিরিবিলি বা এত মানে নির্জন। মানে আমাদের কিন্তু অবশ্য লোহাগড়াতে যখন আমরা এই রুটে ঢুকি তখন কিন্তু বলছিল যে আপনার কোথাও থামবেন না। পাহাড়ি পথে যখন আমরা বাইক রাইড করব, না করাই ভালো রাত্রে, যদিও করি যে হ্যাঁ ঠিক আছে আমাদের অল্প অল্প পথ আছে আমরা এটাকে কভার করি, তবুও কোথাও কিন্তু থামা যাবে না, বড় বাজার ছাড়া কিন্তু থামা যাবে না। কেউ যদি আপনাকে হাতও ইশারা করে যে আপনি থামেন বা ই করেন, আপনি কিন্তু থামবেন না, কারণ এখানে থামাটা আমার মনে হয় অনেক রিস্ক। তো যাই হোক, আমরা আল্লাহ আল্লাহ করতেছি এবং আমরা আমাদের এই যে ট্যুর অব্যাহত রাখছি। আমাদের সুখিয়া ভ্যালি পৌঁছাতে হবে। আরও সুখিয়া ভ্যালি তো বলছি যে সুখিয়া ভ্যালিতে আসলে খরচ কেমন, সুখিয়া ভ্যালির সৌন্দর্য এবং তাঁবুগুলো, এবং মানে সকালবেলায় সুখিয়া ভ্যালি যে এত সুন্দর সৌন্দর্য, সেগুলো কিন্তু সবই আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, কত খরচ হবে সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। তো আমরা মোটামুটি মানে একটানা কিন্তু রাইড করতেছি যে না আমরা কোথাও থামবো না, আমরা কোথাও থামবো না। আমরা এই পথটাকে জন্য আমাদের কাছে অনেকটা ভয়ঙ্কর পথ বলে মনে হচ্ছে। আমরা মাঝে মধ্যে আমাদের ট্যুর দুই ধারে অনেক বড় বড় গাছ দেখে বুঝতে পারতেছি যে এটা পাহাড়ি রোড। মানে আমার বাঁ দিকে কিন্তু উঁচু পাহাড় আর ডান দিকে কিন্তু গভীর গভীর গিরিখাত। মানে যদি আর এখানে কিন্তু মাঝে মধ্যে কিন্তু আসতেছে, মানে দু একটা মোটরসাইকেল আসতেছে স্থানীয়, তারা কিন্তু খুব রাফভাবে চালাচ্ছে। আর স্থানীয় ছেলে পেলে এরা উপজাতি কি বাঙালি জানি না, তারা হাফ প্যান্ট পরে কিন্তু গাড়ি চালাচ্ছে। মানে একটা ভয়েরও বিষয় থাকে যে আসলে কি সামনে যাচ্ছে, কোনো খবর টবর দেবে কিনা। তো এটাই হলো যে অফ রুটে যাওয়ার সবচাইতে বড় অসুবিধা। এই জন্য মানে আমার যেটা মনে হয় যে অফ রুটে গাড়ি না চালানোই ভালো। হয়তো ঠিক আছে আজ সন্ধ্যা লেগেছে, যাবো না, বেড়াতে তো আসছি, এত তাড়াহুড়া কিসের।
আর এই পাহাড়ি রোডে কিন্তু গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, অবশ্যই গাড়ি কিন্তু ওঠার সময় যেরকম পিক আপ থাকতে হবে, আবার নামার সময় কিন্তু আপনাকে প্রচণ্ড ব্যালেন্স থাকতে হবে। হয়তো বেশি ঢাল হলে, আমি যখন সাজেক থেকে নামি তখন কিন্তু আমাকে 2 গিয়ারেই কিন্তু আমি গাড়ি নামাইছি। সামনে আমার যে টুরমেট দেখতেছেন মোস্তফা আর ফরিদ, অসম্ভব সুন্দর গাড়ি চালায় তারা। তাদের হলো FZ-X গাড়ি। তো আমরা প্রায় সুখিয়া ভ্যালির কাছাকাছি চলে আসছি গুগল ম্যাপে, তো তাই দেখাচ্ছে যে আমরা প্রায় সুখিয়া ভ্যালির কাছাকাছি। এটা একটা পাহাড়ের উপরে, মানে এখন কিন্তু এই যে লামার আশেপাশে যে বড় বড় পাহাড়গুলো আছে এগুলো কিন্তু সব পর্যটন কেন্দ্র হয়ে যাচ্ছে, যার ওখানে মোটামুটি জাস্ট তাঁবু বা একটা কুড়ে ঘর বা ওই যে সামনের যে ঘরগুলো বলে করে মোটামুটি একটা ইউটিউবে ভালো একটা রিভিউ পেলেই ওখানে কিন্তু বেশ লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এই পাহাড়গুলো আসলে মানুষ থাকতে চায়নি ভয়ে, এখন কিন্তু তারা এই পাহাড়গুলোই তাদের কিন্তু আয়ের অন্যতম উৎস। আর এই লামায় কিন্তু সবচেয়ে বেশি হলো আপনার মুরং উপজাতির বাস। তো রাত্রে আমরা 9টার দিকে পৌঁছাই সুখিয়া ভ্যালি। তা আমরা আসলে গাড়িগুলো তুলতে পারিনি, সে কথা পরে বলবো। এখন দেখেন যে সুখিয়া ভ্যালি সকালবেলায় সূর্যোদয়ের সিন। সুখিয়া ভ্যালির এই যে নিচে যে সাদাগুলো দেখি সব মেঘ, প্রচুর মেঘ। সুখিয়া ভ্যালি আর এখানে একটা টাওয়ার আছে, একটা বাঁশের বা গাছ যে টাওয়ারের উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তাঁবুগুলো, এই তাঁবুগুলোর ভিতরে কিন্তু আমরা ছিলাম রাত্রে। আর এই সাইডে আমাদের মোটরসাইকেল। আর নিচ দিয়ে শুধু মেঘ আর মেঘের পর মেঘ যাচ্ছে, মানে এক অসম্ভব সুন্দরের কিন্তু সুন্দর সিনারি। আর সামনে যে একটা যে বাঁশের চাটাইয়ের একটা দেখতেছেন, কি বলবো এটাকে, ছাদ মতন। হ্যাঁ, এটা হলো ছবি তোলার পয়েন্ট। আর হয়তো নিচ থেকে কিন্তু আপনি এইভাবে সূর্যোদয় দেখতে পারবেন না, কিন্তু সুখিয়া ভ্যালি 1600 ফুট উঁচু। আমাদের মানে হেঁটে হেঁটে উঠলাম, মোটরসাইকেল তোলা আমাদের দ্বারা সম্ভব হলো না। ওখানকার একটা স্থানীয় ছেলে যে মোটরসাইকেলগুলো তুলছিল এবং তারপরের দিন সে আবার চালাই নামাই দিছিল। দেখেন কত অসম্ভব সুন্দরের মেঘ কিন্তু ভেসে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা ভাবা যায় যে মানে এরকম একটা জায়গায় থাকবো রাতে তাঁবুতে এবং সকালবেলায় এইরকম একটা সুন্দর মেঘের সিনারি দেখতে পাবো। আর এখান থেকে কিন্তু আর এই যে স্বপ্নবিলাস যে তাঁবুটা দেখতেছেন এখানেই মোটামুটি আমি ছিলাম। আর এটা সুখিয়া ভ্যালির পিছের দিকে। আর মোটরসাইকেলগুলোও দেখতে পাচ্ছেন, এই যে আমার মোটরসাইকেলটা গামছাতে দিয়ে রাখছি। আর অসম্ভব খুব সুন্দর। তার আগে বলে আপনাদেরকে জানাই দিই সুখিয়া ভ্যালিতে খরচ কেমন। সুখিয়া ভ্যালিতে এক রাতে আপনি 2 বেলা খাবার পাবেন, রাত্রে এবং সকালে। রাত্রে হয়তো বারবিকিউ এবং পরোটা, এবং সকালবেলা খিচুড়ি এবং ডিম ভাজা অথবা ডিম সিদ্ধ। এবং আপনাদের তাঁবু ভাড়া সহ মোটামুটি প্রতি জন 700 থেকে 750 টাকার মধ্যে হবে। তো আপনারা সুখিয়া ভ্যালির অনেক রিভিউ পেয়ে যাবেন ইউটিউবে, সেখানে দেখতে পারেন। আর এই যে ছোটো ছোটো যে কটেজগুলো দেখতেছেন এগুলোর ভাড়া একটু বেশি। যারা এই কটেজগুলো ভাড়া করে, হয়তো এই কটেজে কিন্তু আপনারা 7-8 জন বন্ধু থাকতে পারবেন। খুব একটা বেশি ভাড়া না, ওই সেমই, খুব একটা বেশি ভাড়া হবে না, সেমই। তো যেহেতু কটেজে থাকার সৌভাগ্য আমাদের হয়নি, আমরা কটেজ পাইনি, আমরা তাঁবুতেই ছিলাম। তারপরে অসাধারণ আমি বলবো সুখিয়া ভ্যালি। মিরিঞ্জা ভ্যালিটা কিন্তু এর অনেক নিচে। হ্যাঁ, এই যে সুখিয়া ভ্যালি সেই টাওয়ারটা দেখতেছেন, এই টাওয়ারের উপরে যখন আপনি এই চারিদিকের দৃশ্যগুলো দেখবেন সেটা আরও অসাধারণ। তারপরে আমি এই সূর্যোদয় দেখলাম। সূর্যোদয় একদম মানে সূর্যর ওঠাটা মানে চেনাটা এত সুন্দর। এই যে উঠতেছে সূর্য, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে সোনালি মানে সোনার একটা থালা উঠতেছে। হ্যাঁ, আর নিচে মেঘ, মানে বিশেষ করে মেঘের মানে আমাদের সুখিয়া ভ্যালি থেকে দূরে একটা পাহাড়ের আমি চূড়া দেখতে মানে পেলাম, তাছাড়া কোনো চূড়া দেখতে পেলাম না। এই যে সূর্যোদয় হয়ে গেল 16ই ডিসেম্বরের বিজয় দিবসের সূর্যোদয়। এক কথায় অসাধারণ সূর্যোদয়টা ছিল আমার জীবনে। তো আজকে আমরা
যে কথাটা বলতেছিলাম যে রাতে আমরা বারবিকিউ এবং পরোটা ছিল, পানি ছিল। আর পানি তো ওরাই সার্ভ করবে, এখানে তো পানির কোনো ব্যবস্থা নেই, অনেক উঁচু জায়গা। সূর্যোদয় সূর্যোদয় হয়ে গেল। আসলে সূর্যটা এরকম এই উঠতেছে 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 উঠতে উঠতে ঘ্যাট করে মোটামুটি সে প্রকাশিত হয়। আর কেমন লাগতেছে বলেন, কমেন্টস করে জানাবেন সবাই কিন্তু, যে এই যে মেঘের উপরে মানে মেঘের উপর থেকে আমরা সূর্যোদয়টা দেখতেছি, সেরকম অসাধারণ অসাধারণ একটা পরিবেশ। এটা কিন্তু একটা পাহাড়ের চূড়া, মোটামুটি এই অঞ্চলের ভিতরে সবচেয়ে উঁচু চূড়া হলো এইটা লামার ভিতরে। তো সুখিয়া ভ্যালির এই ছিল। আর এই তাঁবুগুলো দেখতে পাচ্ছেন, এই যে তাঁবুগুলো, রাতে কোনো সমস্যা নাই, তবে কিন্তু প্রচণ্ড বাতাস থাকে সুখিয়া ভ্যালির উপরে, মানে অনেক উঁচু তো, অনেক প্রচণ্ড প্রচণ্ড বাতাস। তো সেটা কোনো সমস্যা না, বাতাস তো থাকবেই উঁচু জায়গায়। এরপরে আমি সুখিয়া ভ্যালির পিছনের দিকে একটু যাই, যে পিছনের দিকের সিনারিগুলো কেমন আছে। এদিকে কিন্তু কেউ যায় না, তো আমি একটু দেখে আসলাম। এই যে বন্য যে ট্রেকিং আছে সেটা আমি একটু দেখলাম। ওই যে ওগুলো সব মেঘ, আর ওইখানে একটা বড় একটা পাহাড়, এটা কিন্তু হেঁটে কিন্তু ওই পাহাড়ে যাওয়া যাবে। এদিকে জঙ্গল, নিচে কিন্তু বাহাতে কিন্তু অনেক গভীর গভীর জঙ্গল। আর এখান থেকে আপনাদের দেখাতে পারতেছি কিনা, ওই দূরে একটা জুম ঘর দেখা যাচ্ছে। আমি দেখলাম, তো আমি আর বেশি দূর দিকে গেলাম না, আমি এবার সুখিয়া ভ্যালির দিকে হাঁটা ধরলাম। তো এই ফাঁকে বলে রাখি, আপনারা কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, একটু সহযোগিতা করবেন, আমি যেন আরও ভিডিও এরম বানাতে পারি। তো এখান থেকে আমি যখন সুখিয়া ভ্যালির দিকে চলে আসতেছি, তখন কিন্তু আমি পথে প্রচুর নোংরা দেখতে পেলাম। তাহলে বন্য প্রকৃতি পরিবেশ যদি নোংরা হয়, তাহলে কিন্তু আমাদের যে কোনো লাভ নেই। এত নোংরা, যেখানে সেখানে ময়লা, এই যে এগুলো অবশ্যই কর্তৃপক্ষকে সুদৃষ্টি রাখতে হবে, এগুলো যেন ময়লা না থাকে। আর এখানে পানির কোনো সমস্যা নেই, এবং আপনাদের যেটা বলা হয় টয়লেটের কোনো সমস্যা নেই। মোটামুটি এখানকার পরিবেশটা অনেক সুন্দর। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করতেছি। দেখতে থাকুন, আবার দেখা হবে সামনের কোনো একটি পর্ব।